যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন, শুধু দেখেনই না, সেই স্বপ্নকে লালিত পালিত করেন, তাদের ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পর্কে জেনে রাখা উচিত। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরীক্ষা সম্পর্কিত একটি ভিডিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিট ধরে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এমসিকিউও থাকে এবং লিখিত বা বর্ণনামূলক প্রশ্নও থাকে। ভর্তি পরীক্ষার মোট নাম্বার থাকে 100। তন্মধ্যে 60 নম্বরের এমসিকিউ থাকে, 60টা এমসিকিউ থাকে এবং 40 নম্বরের লিখিত বা বর্ণনামূলক প্রশ্ন থাকে। এমসিকিউ পরীক্ষা 45 মিনিট হবে এবং বর্ণনামূলক বা লিখিত পরীক্ষা 45 মিনিট অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা তদ্রূপ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদেরকে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করেই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটাই দিতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ মোট 4টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি বিষয়ে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ের পরীক্ষা দিবে। তবে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের অতিরিক্ত চতুর্থ বিষয়ে এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এজন্য তোমাদের হচ্ছে অপশনাল বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এইচএসসি তে ভর্তি হবা বা ভর্তি হয়েছো, তাদের অপশনাল বিষয়, অপশনাল সাবজেক্টের বিষয়টাতে কিন্তু একটু জোর দেওয়া উচিত। কেন দেখো, তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, মনে করো তোমার যে অপশনাল সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাতে তুমি কম পারো, তাহলে ওই সাবজেক্টটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজির যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবা। তো মনে করো কেউ জীববিজ্ঞান তোমরা ভালো পারো না, তাহলে তোমার জীববিজ্ঞানটাকে অপশনাল রাখা উচিত। তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানের উপর পরীক্ষা না দিলেও চলবে। অনেকে আছে যারা গণিতে ভালো পারো না, তারা তোমরা ইন্টারমিডিয়েটে উচ্চতর গণিতটাকে অপশনাল হিসেবে যদি রাখো, সেক্ষেত্রে যদি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাও, তোমরা উচ্চতর গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজির যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের ভালো মার্ক ক্যারি করার সম্ভাবনা থাকে এবং চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। সো তোমরা ইন্টার থেকে অথবা ইন্টারে ভর্তি হওয়ার আগে থেকে এই বিষয়টাকে একটু বিবেচনা রাখবা যে তোমার অপশনাল সাবজেক্ট কোনটা তুমি করবা। হুটহাট করে একটা সিদ্ধান্ত নিলেই কিন্তু হবে না। এ লেভেল অথবা সমমান পর্যায়ে অধ্যয়নকৃত পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি বিষয়ের মধ্যে যে কোনো 2টি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট 4টি বিষয় পূর্ণ করবে। মানবিক বা সাধারণ ও ব্যবসা শাখার পরীক্ষার্থীরা যারা বিজ্ঞান বিষয়ের সাবজেক্টে পড়তে চাও, তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীর বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। এর বাইরে গণিত অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ভূগোল বিষয়সমূহতে যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট 4টি বিষয় পূর্ণ করতে হবে। তো তোমাদের অনেকেরই মনে এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা মানবিক বা সাধারণ বা ব্যবসা শাখা থেকে কিভাবে বিজ্ঞান বিষয়ের সাবজেক্টে পড়তে পারি, এটা কি আসলে সম্ভব নাকি সম্ভব না? তো শুনে রাখো যে ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা সাবজেক্ট আছে যেখানে বিজ্ঞানের স্টুডেন্টের পাশাপাশি কিছু সংখ্যক সিটে মানবিক, ব্যবসা শাখা এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও ভর্তি নেওয়া হয়। এ বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যে কোন বিষয়ে কতটি সিট আছে, তোমরা চাইলে ভিডিওটি একটি দেখে নিতে পারো। একজন প্রার্থী যে 4টি বিষয়ে এর প্রশ্নের উত্তর দেবে তার উপর নির্ভর করে সে কোন বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। অর্থাৎ তুমি জীববিজ্ঞান দাগাইছো নাকি উচ্চতর গণিত দাগাইছো, এই দুটার উপরেই মেনলি ভেরি করবে। অথবা তুমি বাংলা দাগাইছো নাকি ইংরেজি দাগাইছো, এই দুটার উপরেই কিন্তু ভেরি করবে। কেননা তুমি রসায়ন পদার্থ তোমাকে মাস্ট দাগাতেই হবে। সো তুমি যদি গণিত দাগাও, তো গণিত রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে তুমি সেই সাবজেক্ট গুলো পাবা। তুমি যদি জীববিজ্ঞান দাগাও, জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো পাবা, সেক্ষেত্রে গণিত রিলেটেড সাবজেক্ট গুলো পাবা না। আবার যদি তুমি বাংলা অথবা ইংরেজি দাগাও, সেক্ষেত্রে
সেই বিষয়গুলোর উপর নির্ভর করে তুমি কোন বিভাগ বা ইনস্টিটিউট বা কোন সাবজেক্টে ভর্তি হতে পারবা সেটা নির্ধারিত হবে। ভর্তি পরীক্ষার মান ও সময় বন্টন। প্রতিটি বিষয় এর জন্য বরাদ্দ থাকবে 25 নম্বর। তন্মধ্যে এমসিকিউ অংশের জন্য থাকবে 15 এবং লিখিত বা বর্ণনামূলক অংশের জন্য থাকে 10 মার্ক। অর্থাৎ পদার্থবিজ্ঞানের মধ্যে যদি আমরা চিন্তা করি, পদার্থবিজ্ঞানে 15 মার্কের এমসিকিউ এবং 10 মার্কের লিখিত পরীক্ষা। কেমিস্ট্রির জন্য যদি আমরা বলি, কেমিস্ট্রির জন্য 10 মার্কের লিখিত পরীক্ষা এবং 15 মার্কের এমসিকিউ থাকে। হায়ার ম্যাথের ক্ষেত্রেও সেম, 15টা এমসিকিউ এবং 10 মার্কের লিখিত। বায়োলজির ক্ষেত্রেও সেম, 15টা এমসিকিউ 10 মার্কের লিখিত। এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ অংশের মোট নম্বর 60টি। যেহেতু তোমাকে 4টা বিষয়ের এমসিকিউ অ্যান্সার করতে হবে, একটা বিষয়ের জন্য একটার জন্য থাকে 15টা এমসিকিউ, সো 4টার জন্য থাকবে তোমার 60টা এমসিকিউ। 60টা এমসিকিউ এর জন্য সময় থাকবে 45 মিনিট। অর্থাৎ তোমরা ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ দাগানোর জন্য কিন্তু 1 মিনিট করেও সময় পাবা না। 45 মিনিটে যেহেতু তোমাদেরকে 60টা অ্যান্সার করতে হবে, তার মানে তোমাদের সময় 1 মিনিটের থেকেও কম। প্রতিটি বিষয়ের নম্বর 15 এবং প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 15টি করে এমসিকিউ প্রতিটি বিষয়ে যেহেতু থাকে, আর একটা করে এমসিকিউ এর মান হচ্ছে 1। লিখিত বা বর্ণনামূলক অংশের জন্য মার্ক থাকে 40 এবং মোট সময় থাকে 45 মিনিট। প্রতিটি বিষয়ের নম্বর থাকে 10 এবং প্রতিটি প্রশ্নের মান 2 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ লিখিত যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোতে 2 থেকে 5 মার্কের মধ্যে থাকে। যেমন মনে করো কোনো একটা প্রশ্ন আসলো, সেটাতে 2 মার্ক, কোনো একটা প্রশ্ন 3 মার্ক, কোনো একটা প্রশ্ন 4 মার্ক, কোনো একটা প্রশ্ন আসলো 5 মার্ক। তবে 2 এর কম অথবা 5-এর বেশি আসে না। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর যদি তুমি করো, সেক্ষেত্রে তোমার 0.25 নাম্বার কাটা যাবে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে যদি তুমি 24 নাম্বার পাও, সেক্ষেত্রে তুমি এমসিকিউ এ পাস করবা। এমসিকিউ পরীক্ষায় যদি তুমি 24 নাম্বার পেয়ে পাস করো, কেবলমাত্র তখনই তোমার লিখিত বা বর্ণনামূলক উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে। তুমি যদি 24-এর নিচে পাও এমসিকিউ এ, তাহলে তুমি এমসিকিউ ফেল করবা এবং তোমার লিখিত খাতার কাটা হবেই না। তুমি লিখিততে 40-এ 40 পেলেও তোমার ওই লিখিতর খাতা দেখা হবে না। তবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বিজ্ঞান ইউনিটের মোট আসনের কমপক্ষে 5 গুণ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। আবার শুধু যে তুমি 24 পেলেই তোমার খাতাটা দেখা হবে এমনটাও না। মনে করো 24 অনেকে পাইছে, এখন সেখান থেকে দেখা হবে যে আসন সংখ্যার 5 গুণ, অর্থাৎ যদি আসন সংখ্যা 2000 হয়, তাহলে 2000 গুণন 5, অর্থাৎ 10,000 জন পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন করা হবে। তো তোমাকে এমসিকিউ এর মধ্যে সেই 10,000 জনের এমসিকিউ এর মার্কের মধ্যে সেই 10,000 জনের মধ্যে থাকতে হবে। 24 মাস্ট পেতে হবে এবং তোমাকে আরো বেশি মার্ক তোলার চেষ্টা করা লাগবে যেন তুমি 10,000 জনের মধ্যেই থাকতে পারো। লিখিত অংশের পরীক্ষার পাস মার্ক 12। লিখিতর জন্য পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 12। তবে 100 নম্বর, অর্থাৎ এমসিকিউ এবং লিখিত মিলে যে তোমার 100 মার্কের পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে আবার দুইটা মিলে কম্বাইন করে পাস মার্ক হচ্ছে 40। যারা 40 এর কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। প্রার্থীকে প্রয়োজনীয় এমসিকিউ এবং লিখিত অংশের উত্তরপত্রের ঘর পূরণ করার জন্য কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। অবশ্যই কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কেবল একটি এমসিকিউ এর জন্য একটি লিখিত পরীক্ষার উত্তরপত্র সরবরাহ হবে। তোমরা যদি কোনোভাবে ভুল করো তাহলে কিন্তু তোমাদেরকে বিপদে পড়তে হবে, কেননা তোমাকে একটি এমসিকিউ এবং একটি লিখিত প্রশ্নই দেওয়া হবে। উত্তরপত্র পূরণ করার সময় প্রার্থীকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে এবং পূরণ করতে গিয়ে যে কোনো ভুল ভ্রান্তির দায়িত্ব প্রার্থীকেই বহন করতে হবে। মনে করো তুমি কালো কলম ব্যবহার না করে নীল কলম ব্যবহার করলা, অথবা কোনো কারণে তুমি ভুল করলা, রোল বা এসব দাগাইতে ভুল করলা, সেক্ষেত্রে কিন্তু সেই দায়টা তোমার। রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভুল করলে তুমি যেমন চান্স পাবা না। আবার তুমি যদি কালো কালির পরিবর্তে নীল কালি বা অন্য কালি ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার হয় কি,
এমআরআই শিটটা তো তোমার মেশিনের মাধ্যমে কাটা হয়, সেক্ষেত্রে কালো কালি ছাড়া অন্য কালি দিলে তোমার রেজাল্ট না আসতেও পারে। তো সেই দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে তোমার। উত্তরপত্রের মধ্যে রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার না লিখলে বা ভুল লিখলে বা ঘষা মাজা করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে তো ম্যাথ আসে, ফিজিক্সে ম্যাথ আসে, তাহলে কি কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি যাবে না? তো এটার উত্তর হচ্ছে একদমই কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার্থীর হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলি যোগাযোগ করা যায় এরূপ যে কোনো প্রকার ডিভাইস রাখা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। তুমি তো ক্যালকুলেটর ব্যবহার দূরের কথা, ক্যালকুলেটর সঙ্গে নিয়ে যেতেই পারবা না। পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে যদি এই যে ডিভাইসগুলো পাওয়া যায়, যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ, টেলিযোগাযোগ করার জন্য কোনো ডিভাইস যদি পাওয়া যায়, তাকে বহিষ্কার করা হবে। সো এই বিষয়টাতে একটু সাবধান থাকিও। আর ভর্তি পরীক্ষার 48 ঘন্টা পূর্ব থেকে বিস্তারিত আসন বিন্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে দেখা যাবে। পরীক্ষার দিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের 30 মিনিট পূর্বেই কেন্দ্রে নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করতে হবে। তুমি 30 মিনিট আগে গেলা তাহলেই কিন্তু হবে না। 30 মিনিট আগে তোমাকে কেন্দ্রের নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে, মানে তোমার যে সিটটা আছে সেই আসনে গিয়ে বসতে হবে। কেবলমাত্র কেন্দ্রে উপস্থিত হলেই হবে না, তোমার কেন্দ্রে প্রায় 1 ঘন্টা আগে উপস্থিত থাকাই আমি বলবো যে ভালো। কোনো প্রার্থী অন্যের ছবি বা নম্বরপত্র ব্যবহার করলে অথবা অন্য যে কোনো অসৎ উপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের কোনো রিপোর্ট থাকলে প্রার্থীর ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। তুমি ভর্তি পরীক্ষা দিলা, কিন্তু মনে করো যে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যে রুমটাতে দিছিলা সেখানে সিসি ক্যামেরা আছে, এরপর কোনোভাবে ওই সিসি ক্যামেরা থেকে তোমার তথ্যটা ফাঁস হলো যে তুমি আরেকজনের দেখলা বা কোনো নকল টকল করলা, সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে যদি এই বিষয়টা জানা যায়। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো এবং ডেসক্রিপশনে আমার সকল প্রকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো দেওয়া থাকলো। তোমাদের যদি কোনো অ্যাডভাইস, কোনো পরামর্শ বা কোনো হেল্প লাগে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।